তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, আমি এখন যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা জানো আমার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা অধ্যায় সেটা প্লেলিস্টে আছে সুন্দর করে সাজানো, 100% রেজাল্ট গ্যারেন্টি। তো আমি এখন প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি, তোমরা এটা মন দিয়ে দেখো। এই ক্লাসটা করার পর যতটুকু তোমাদের সমস্যা ছিল এই ক্লাস নিয়ে, লজিক ক্লাসটা নিয়ে, আর সমস্যা হবে না। 100% আমি গ্যারেন্টি দিয়ে বললাম, আর সমস্যা হবে না, গ্যারেন্টি। এই ক্লাসটা সব ক্লাসগুলো করার পর যতটুকু কার সমস্যা ছিল আর সমস্যা হবে না। তোমরা এই ক্লাসটা করো প্লিজ। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুকে শেয়ার করবে, কারণ আমার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় আর আলাদা কোনো টিউশন নিতে লাগবে না এখানে পড়লে। 100% রেজাল্ট গ্যারেন্টি। তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো করে, এই ক্লাসটা করো, বাকি ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে? তো দেখো, প্রাকল্পিক বৈকল্পিক নাই, এমসিকিউ এসিকিউ টোটাল কত আসবে? 4 নাম্বার আসবে। সুন্দর করে শুরু থেকেই বুঝে নাও। যুক্তি, অবরোহ যুক্তিকে কয় ভাগে ভাগ করা? নিরপেক্ষ যুক্তি, সাপেক্ষ। সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। অবরোহ যুক্তিকে কয় ভাগে ভাগ করা যায়? নিরপেক্ষ যুক্তি ও সাপেক্ষ যুক্তি। ক্লিয়ার? তারপর সাপেক্ষ যুক্তিকে কয় ভাগে ভাগ করা যায়? আস্তে আস্তে বোঝো। অবরোহ যুক্তিকে নিরপেক্ষ, সাপেক্ষ। সাপেক্ষ যুক্তি কয় ভাগে ভাগ করা যায়? প্রাকল্পিক ন্যায়, বৈকল্পিক ন্যায়। ঠিক আছে, চলে আসলাম এবার চ্যাপ্টারে চলে আসলাম, যে চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। ক্লিয়ার? এবার দেখো, প্রাকল্পিক ন্যায় কী করে বুঝবে? যদি তবে থাকবে। আর বৈকল্পিক ন্যায় কী করবে? যে হয় অথবা। ক্লিয়ার? এবার চলে আসো প্রাকল্পিক ন্যায়। এবার শুধু প্রাকল্পিক ন্যায় ঢুকো এবার, ঠিক আছে? দেখো, প্রাকল্পিক ন্যায়, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, এটাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, আবার এটা প্রাকল্পিক ন্যায়। তো এটা কাকে বলে? যে মিশ্র ন্যায়ের প্রধান হেতুবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান হেতুবাক্য ও সিদ্ধান্তের নিরপেক্ষ বচন, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। মানে প্রথম যে আশ্রবাক্যটা সেটা কি? প্রাকল্পিক বচন, আর দ্বিতীয় আশ্রবাক্য সিদ্ধান্ত যেটা নিরপেক্ষ বচন, সেটাকে হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো, এই প্রাকল্পিক ন্যায়ের যে বৈধতার নিয়ম কটি, যেটা আমি বাকি ক্লাসগুলো, তোমরা লজিকটা আমি যে করিয়েছি, বাকি ক্লাসগুলো করেছি, দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বৈধতার নিয়ম, তাহলে প্রাকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম কটি? দুটি। কী কী? একটা নাম হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, আরেকটা নাম কি? ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। তাহলে প্রাকল্পিকের ন্যায় দুটো নিয়ম কী কী? একটা গঠনমূলক, একটা ধ্বংসমূলক। এই গঠনমূলক যে ন্যায় নিয়মটা, এটা হচ্ছে বৈধতার নিয়ম। গঠনমূলক যে ন্যায় নিয়মটা সেটা হচ্ছে এমটি বলা হয়, মডাস পনেন্স। আর এই ধ্বংসমূলক যে ন্যায় নিয়মটা সেটা হচ্ছে এমটি বলা হয়, মানে সেটার নাম হচ্ছে মডাস টলেন্স। ক্লিয়ার হয়ে গেল? চলো, এবার যে প্রাকল্পিক ন্যায়ের যে এই যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টা যে দেখলে, তাহলে তার দৃষ্টান্তটা দেখিনি, তার উদাহরণটা দেখি। হ্যাঁ, সংজ্ঞাটা তো পড়লাম, যেমন বললাম যে প্রধান আশ্রয়বাক্যটি প্রাকল্পিক বচন। তো চলো দেখো, যদি রাম আসে তবে শ্যাম আসবে, তাহলে এটা কি? প্রথম প্রাকল্পিক বচন। দ্বিতীয় লাইনে রাম এসেছে, নিরপেক্ষ বচন, শ্যাম আসবে, এটা নিরপেক্ষ বচন। এটা হচ্ছে এই প্রাকল্পিক ন্যায়টার উদাহরণ। মানে এই যেটা পড়লে, যে মিশ্রণের প্রধান হেতুবাক্যটি, মানে যে চ্যাপ্টারের নাম প্রাকল্পিক ন্যায়, যে মিশ্রণের প্রধান হেতুবাক্যটি প্রাকল্পিক বচন, অপ্রধান হেতুবাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। এই ন্যায়ের এই যে চ্যাপ্টারটার নাম, এইটার হচ্ছে উদাহরণটা হচ্ছে এটা। এই যে যদি রাম আসে তবে শ্যাম আসবে, ওর ভাষাটা মানে উদাহরণটা, রাম এসেছে মানে এই যে রাম এসেছে, শ্যাম আসবে, এটা হচ্ছে এর উদাহরণ। এই যে নিরপেক্ষ, এটা অপ্রধান আশ্রবাক্য নিরপেক্ষ বচন, সিদ্ধান্ত নিরপেক্ষ বচন। আর এই প্রথমকার লাইনটা কি বলা হয়? কি? প্রাকল্পিক বচন। যদির পরের অংশটাকে কি বলে? পূর্বগ বলে, আর তবের পরের অংশটাকে অনুগ বলে। এটা তাহলে প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ। আর এই যে গঠনমূলক আর এই যে ধ্বংসমূলক দেখছো, যেটা নিয়মটার আকারটার নাম এমপি, আর এটা হচ্ছে বৈধতার নিয়ম। মানে এই ন্যায়টার বৈধতার নিয়ম দুটি। কি কি? একটা এটা, একটা এটা, মানে গঠনমূলক, একটা বৈধতার নিয়ম। যেমন নিরপেক্ষ ন্যায় নিয়ম ছিল, ঠিক তেমনি প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হচ্ছে কয়টা? দুটি। বৈধতার নিয়ম একটা গঠনমূলক, একটা ধ্বংসমূলক। ক্লিয়ার হয়ে গেল? বৈধতার এটা নিয়ম, এটা, ঠিক আছে? তাহলে এবার নিয়মের এই যে নিয়মটা দেখলে, এই নিয়মটার উদাহরণটা কি? এটা আকারটা হচ্ছে যদি পি তবে কিউ, মানে যে গোটাটাকে পূর্ব গোটাকে পি ধরেছে, কিউ ধরেছে, এটাকে পি ধরেছে, এটা কিউ ধরেছে, তাহলে পূর্ব গোটা আগে স্বীকার করেছে, অন্য গোটা পরে স্বীকার করে, এই তার মানে যদি পি তবে কিউ, এটা পি ওতে কিউ, তার মানে এটা হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের উদাহরণটার আকারটা। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো, এবার ঢুকি বৈধতার নিয়মগুলোতে ঢুকি। তাহলে প্রাকল্পিক ন্যায় দুভাগে ভাগ করা যায়, বৈধতার নিয়মকে করি দুভাগে, একটা গঠনমূলক, একটা ধ্বংসমূলক। এবার চলো এই চ্যাপ্টারটাতে ঢুকি এবার। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো গঠনমূলক, ঠিক আছে? এবার প্রাকল্পিক ন্যায়ের মধ্যে আবার দুটি ভাগ হয়ে গেল, মানে তার বৈধতার নিয়মটাকে দুটি ভাগ হলো। কি? একটা গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, আর একটা ধ্বংসমূলক। তো শুরুতে এবার গঠনমূলক। তো ভালো করে দেখো, বলছে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম
প্রধানাশ্র বাক্যের পূর্বগকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এই নিয়মকে গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে, বা এমপি মডাসপনেন্স বলে, বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ, যেগুলো আমি আগেই আলোচনা করেছি তোমাদের। আশা করি ক্লিয়ার হয়ে গেল যে প্রধানাশ্র বাক্যের পূর্বগটাকে অপ্রধানাশ্র বাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার, এই নিয়মটাই হচ্ছে গঠনমূলক, যেটা আগেও আমি ক্লাসে বলেছি। তো ক্লিয়ার হয়ে গেল। এই নিয়মটার হচ্ছে আবার কি বলা হয়, এমপিও বলা হয়, মডাসপনেন্স বলে, বা স্বীকৃতিমূলক। ঠিক আছে, এবার চলো এই নিয়মটার উদাহরণটা কি ভালো করে দেখো। এই যে নিয়মটার উদাহরণটা, যদি রাম আসে তবে শ্যাম আসবে, পূর্বগটাকে স্বীকার করবে, রাম এসেছে, এটা অনুগ, যদির পরের অংশটাকে পূর্বগ বলে, তবের পরের অনুগ বলে। এই যে অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করবে আর পূর্বগটাকে দ্বিতীয় লাইনে বলবে, এইটাই হচ্ছে নিয়ম। আর এই নিয়মটাই হচ্ছে কি গঠনমূলক। এখনই যে দেখলে যে গঠনমূলক প্রাকল্পিক নেয়, যেটার নাম আরেকটা নাম কি স্বীকৃতিমূলক। এই যে স্বীকৃতিমূলক, কেন স্বীকৃতিমূলক? যেহেতু পূর্বগটাকে আগে স্বীকার করা হয়, অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করা হয়, এই জন্য এটা স্বীকৃতিমূলক। স্বীকার করে করে মানে হ্যাবাচক বলে আসবে, এটাও হ্যাবাচক বলবে, এটাও হ্যাবাচক বলবে, যা আছে তাই বলবে, এই জন্য এটা স্বীকৃতিমূলক। তার মানে এই নিয়মটার উদাহরণটা এটা ক্লিয়ার হয়ে গেল। এবার উদাহরণটা হলো, তাহলে এবার আকারটা কি হবে? আকারটা হচ্ছে, আরে আকারটা ভালো করে দেখে নাও। যদি পি তবে কিউ, মনে করি যে রাম এসে পি ধরেছে, কিউ ধরেছে, তাহলে পিটা যদি এখানে ধরে, রাম এসেছে এখানে দ্বিতীয় লাইনে বলেছে, তাহলে পিটা এখানে বসবে, কিউটা এখানে বসবে, তাহলে এটাই তো আকার হলো, যেটা আমি আগের ক্লাসেও বলেছি। যদি পি তবে কিউ, পি অতএব কিউ, পি নাল কিউ, যদি তবেটাকে নাল হিসাবে ব্যবহার করা হয়, এই সিম্বলটা এইভাবে ব্যবহার হয়, যদি পি তবে কিউ, পি অতএব কিউ, তাহলে এই গোটা আকারটা কি বৈধ, মানে এটা নিয়মটা, এটা নিয়মের ভাষাটা, আর এটা আকারটা ক্লিয়ার হয়ে গেল। কোন নিয়ম? গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, এই নিয়মটা গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, এই নিয়ম ক্লিয়ার হয়ে গেল। এবার কি বলছে? নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয়। কোন নিয়ম? এই যে নিয়মটা যে দেখলে গঠনমূলক প্রাকল্পিক যে নিয়মটা, এই যে নিয়মটা দেখলে, এই নিয়মটাকে লঙ্ঘন করলে, মানে এই যে নিয়মটা দেখলে, তার মানে পূর্বগটাকে স্বীকার করবে এখানে, অনুগটাকে এখানে, এই নিয়মটা লঙ্ঘন করলে যে দোষ হবে, সেই দোষটার নাম কি? অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগ্রহণজনিত দোষ। ভালো করে দেখো, অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগ্রহণ দোষ ক্লিয়ার হয়ে গেল। তাহলে লঙ্ঘন করলে কেমন হবে উদাহরণটা ভালো করে দেখো। যদি রাম আসে তবে শ্যাম আসবে, শ্যাম এসেছে, যে অনুগটা আগে বলেছে, রাম এসেছে, মানে তার মানে এটা লঙ্ঘন করলো। আর এই যে এটা ছিল নিয়মের ভাষা, ভালো করে দেখো, পূর্বগটাকে এখানে বলেছিল, অনুগটা, এটা নিয়মের ভাষা, এই জন্য এটা বৈধ, নিয়মের আকারটা পালন করলে বৈধ। তার মানে এটা এই জন্য এটা বলে দিয়েছে নিয়মটা লঙ্ঘন করলে যে দোষ হয়, তার মানে অনুগ স্বীকারজনিত দোষ হয়। কেন? কারণ অনুগটাকে আগে স্বীকার করে, এই জন্য অনুগ স্বীকারজনিত দোষ। তো ভালো করে উদাহরণটা দেখো, যদি এই যে যদি রাম আসে তবে শ্যাম আসবে, মানে পূর্বগটাকে এখানে স্বীকার করেনি, অনুগটাকে আগে বলছে, আর পূর্বগটাকে এখানে বলছে, তার মানে অনুগটা যেহেতু আগে স্বীকার করেছে, এটা অনুগ স্বীকারজনিত দোষ, এই জন্য স্বীকার তো করেছে কিন্তু আগে অনুগটাকে স্বীকার করেছে, এই জন্য এটা অনুগ স্বীকারজনিত দোষ। ঠিক যেমন তোমার নিয়মের আকারটা যেমন ছিল, ঠিক তেমনি তাহলে দোষের আকার এটা, তাহলে এটা বুঝে গেলে এটা দোষ, আর এটা দোষের আকারটা তাহলে এরকম হবে, যদি পি তবে কিউ, কিউটা আগে বলবে, পিটা পরে বলবে, এটা দোষ, আর এটা অবৈধ, এটা অবৈধ। একইভাবে যদি পি নাল কিউ, কিউটা আগে বলবে, পিটা, তাহলে এটা হচ্ছে অবৈধ। কোনটার অবৈধ? এটা হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষ, যে দোষটা আছে তার হচ্ছে আকার, তাহলে তার আকার কোনটা? অনুগ স্বীকারজনিত দোষের হচ্ছে আকার হচ্ছে এরকম। আর অনুগ স্বীকারজনিত দোষ কখন হয়? যখন এই নিয়মটাকে অস্বীকার করে, লঙ্ঘন করে, গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়মটাকে যখন লঙ্ঘন করে, তখন হয় অনুগ স্বীকারজনিত দোষ, যেটা এটা ঘটলো, যেটা এই যে এটা ঘটলো, যেটা এই যে এটা যেটা ঘটলো ক্লিয়ার হয়ে গেল। আর অনুগ স্বীকারজনিত দোষের হচ্ছে এটা আকার, তার মানে এটা অবৈধ ক্লিয়ার হয়ে গেল। এবার ছিল দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম কি? ভালো করে দেখো, দ্বিতীয় নিয়মটা ধ্বংসমূলক। এই যে দ্বিতীয় নিয়মটা নাকি ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক। আগেরটা কি ছিল? স্বীকৃতিমূলক, আর এটা ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। এই নিয়মটা কি? আগেরটা যেমন ছিল পূর্বগটাকে আগে স্বীকার করতো, অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করতো, এটা আবার পেছন থেকে, মানে অনুগটাকে, এটা অস্বীকৃতিমূলক, এটা অস্বীকার করে করে আসবে। আগেরটা স্বীকার মানে হ্যাবাচক, আর এটা নাবাচক বলবে। দেখো, প্রাকল্পিক নিরপেক্ষণের নিয়ম হলো প্রধানাশ্র, মোট কথা প্রথমকার লাইনটি ভেরি ইম্পর্টেন্ট, ওইটা দিয়েই স্বীকার অস্বীকার করতে হবে। তো প্রাকল্পিক নিরপেক্ষণের নিয়ম হলো প্রধানাশ্র বাক্যের অনুগকে, এবার হচ্ছে অনুগকে, এবার প্রথমে পূর্বক না, এটা হচ্ছে পিছন থেকে আসতে হবে, আগেরটা সামনে থেকে আসতে হতো, এবার অনুগটাকে আগে বলতে হবে। অনুগকে অপ্রধানাশ্র বাক্যে অস্বীকার করে পূর্বকটাকে তারপর অস্বীকার করতে হবে, মানে দুটোই এটা অস্বীকার করতে পারে, আগেরটা দুটোই স্বীকার করতে হতো, ওই জন্য স্বীকৃতিমূলক গঠনমূলক, আর এটা দুটোই অস্বীকার করতে হবে কিন্তু পেছন থেকে, মানে আগে অনুগ তারপর পূর্বক করতে হয়। এই নিয়মকে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক, এই জন্য এর নাম হচ্ছে অস্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, যার নাম কি এমটি বলা হয়, মডাসটনেস বলে। যেমন এই নিয়মের উদাহরণটা, যদি রাম আসে তবে শ্যাম আসবে, একই উদাহরণ দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, তাহলে আগেরটা কি দিয়েছিলাম? রাম আসেটা এখানে বলতো, শ্যাম আসেটা এখানে বলতো, এটার ক্ষেত্রে না। আগে এখানে এটার নিয়মটা কি? আগে অনুগটা আগে
অস্বীকার করবে, এটা অস্বীকার, মানে এটা তো একই থাকবে, কিন্তু অনুগটাকে অপ্রধানাস্ত্রকে অস্বীকার করবে, পূর্বকটাকে এখানে সিদ্ধান্তে অস্বীকার, এটাই হচ্ছে নিয়ম। ভালো করে দেখো, শ্যাম আসবে আর এখানে কি বলে শ্যাম আসেনি, মানে অস্বীকার করেছে, তারপর সিদ্ধান্তে রাম আসবে না, তার মানে এখানে ওইটা এর পূর্বকটাকে স্বীকার ছিল আর এখানে অস্বীকার, মানে পূর্বকটাকে অস্বীকার করেছে, মানে আগে অনুগটাকে অস্বীকার তারপর পূর্বকটাকে অস্বীকার সিদ্ধান্ত, এটাই হচ্ছে নিয়ম। আর এই নিয়মটাই হচ্ছে অস্বীকৃতিমূলক, মানে আগে অনুগটাকে অস্বীকার করবে তারপর পূর্বকটাকে অস্বীকার করবে, এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটার নাম কি? এই ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায়, এর নিয়ম। তার মানে এই নিয়মটা হচ্ছে বৈধ, তার নিয়মের ভাষাটা পালন করছে, এই জন্য বৈধ। এরকম উদাহরণ দেখলে বৈধ, ঠিক আছে। এবার লজিক, এবার এমসিকিউগুলো দেখবে, দেখো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এবার এই নিয়মটার আকারটা কি? তাহলে যদি পি তবে কিউ, কিউ নয়, মানে আগে অনুগটাকে নয় বলতে হবে, অস্বীকার করতে হবে, তারপর পিটাকে অস্বীকার করতে হবে। নয় নয় দিলেই অস্বীকার হয়ে গেল, ব্যাস। এটাকে এইভাবে হলো, এইভাবে হতে পারে। নয় মানেই হচ্ছে নট নেগেশন, নেগেশন কিউ নেগেশন পি, মানে আগে কিউটাকে অস্বীকার করতে হবে, পূর্বটাকে অস্বীকার, ব্যাস। এটা হচ্ছে বৈধ, এটা নিয়মের ভাষা। এই নিয়মটাকে কি বলা হয়? এমটি বলা হয়। যেমন আগের নিয়মটা কি বলা হতো? এমপি, এটাকে নিয়মটাকে এমটি, আগেরটা এমপি। তাহলে এই নিয়মটাকে অস্বীকার লঙ্ঘন করলে কি দোষ হয়? এই নিয়মকে লঙ্ঘন করলে কি দোষ হয়? পূর্বগ অস্বীকৃতিমূলক দোষ বা পূর্বকল্প নিষেধ দোষ। কোন নিয়ম? এই নিয়মটাকে। এই যে কোন নিয়মটাকে? এই যে দেখলে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় নিয়মকে লঙ্ঘন করলে কোন দোষ হয়? লঙ্ঘন করলে এই যে এই দোষটা হয়, পূর্বগ অস্বীকৃতিমূলক দোষ। কোন নিয়মটা? তাহলে এই যে এইটা হচ্ছে কার নিয়ম? এটা হচ্ছে ধ্বংসমূলক, এই যে এইটার নিয়ম। ধ্বংসমূলক অস্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায়ের যদি উদাহরণ হয় এটা সঠিক নিয়ম, আর এই নিয়মের আকারটা বৈধ, এরকম হবে। আর এবার লঙ্ঘন করলে কি দোষ হয়? এটা দোষ হয়, হ্যাঁ, পূর্বগ অস্বীকৃতিমূলক দোষ। তাহলে এটা নিয়মটা লঙ্ঘন করলে কিরকম উদাহরণটা হয়? ভালো করে দেখো, যদি রাম আসে তবে শ্যাম আসবে। তার মানে এই যে এবার দেখো রাম আসেনি, মানে আগে পূর্বকটাকে অস্বীকার করেছে, তারপর দেখো সিদ্ধান্তে শ্যাম আসবে না। অস্বীকার করতে হলে, অস্বীকারের যদি নিয়ম হয় তাহলে কিন্তু আগে অনুগটাকে অস্বীকার করতে হয়, তারপর পূর্বকটাকে অস্বীকার করতে হয়, তাহলেই ওটা নিয়ম। কিন্তু পূর্বকটাকে অস্বীকার করলে সেটা নিয়ম না, অস্বীকারের। ওই জন্য তো এটা নিয়মটা হচ্ছে অস্বীকৃতিমূলক। অস্বীকার হলে মানে এইখানে নাবাচক আর এখানে নাবাচক বলবে, মানে এটাকে এই পূর্বগ আর অনুগটাকে যদি এখানে অস্বীকার করে তাহলে নিয়ম, সঠিক নিয়ম আগে এইটাকে অস্বীকার করতে হবে, তারপর অনুগটাকে, পূর্বগটাকে সিদ্ধান্তে অস্বীকার, এটা হচ্ছে সঠিক নিয়ম, যেটা এখনই দেখলে তোমরা। এই যেটা এখনই দেখলে, যে ভালো করে দেখো, যে শ্যাম আসবে কথা এখানে অস্বীকার করছে, পূর্বগটা, এটা হচ্ছে নিয়ম, এটা নিয়মের ভাষা, অস্বীকৃতিমূলক, এই জন্য নিয়মটা অস্বীকৃতিমূলক। কিন্তু অস্বীকার করলে তো হবে না, অস্বীকার আগে করলে হবে না, অস্বীকার পূর্বকটাকে আগে অস্বীকার, এইটা হচ্ছে নিয়ম, এটা নিয়মটা পালন করেনি, এই জন্য তো এটা নিয়মটা কি? পূর্বক অস্বীকৃতিমূলক দোষ। কেন? কারণ আগে পূর্বকটাকে অস্বীকার করছে, এই জন্য এটা দোষ হলো। অস্বীকার করতে হতো, অনুগটাকে আগে অস্বীকার করতে হতো, পূর্বকটাকে এখানে অস্বীকার হতো, তাহলে ঠিক ছিল নিয়মটা। তাহলে এই জন্য এটা পূর্বক অস্বীকৃতিমূলক দোষ। কেন? যেহেতু পূর্বকটাকে আগে অস্বীকার করা হয়েছে, যদি এটা এখানে অস্বীকার করতো, এটা এখানে অস্বীকার করতো, তাহলে এটা ঠিক ছিল। যেমন এই যে এই উদাহরণটা ভালো করে দাও, এটাকে যে অনুগটাকে অস্বীকার করছে, এটা অস্বীকার করতে গেলে আগে এটাকে অস্বীকার করতে হবে, তারপর এখানে অস্বীকার করতে হবে। পূর্বকটা এখানে অস্বীকার, পূর্বকটা এখানে বলে এখানে স্বীকার করতে হবে, আর এটা অনুগটা, তাহলে তো নিয়ম, আগের নিয়মটা, ওই জন্য তো স্বীকৃতিমূলক। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা দোষ। আর এই দোষটার আকারটা কি? এই জন্য এটা অবৈধ। এই দোষটার আকার কি? যদি পি তবে কিউ, যে পি নয় কিউ নয়, মানে পিটা নয় আগে বললে এটা হচ্ছে না অস্বীকার, এটা হচ্ছে অবৈধ, এটা আকারটা। পি নাল কিউ, নট পি অতএব কিউ, তার মানে এটা হচ্ছে এই যে পূর্বগ অস্বীকৃতিমূলক দোষের আকার। পূর্বগ অস্বীকৃতিমূলক দোষের আকার কেন? পূর্বগটাকে অস্বীকার করছে, তারপর কিউটাকে অস্বীকার করছে, এটা হচ্ছে পূর্বগ অস্বীকৃতিমূলক দোষের আকার। কোনটা পূর্বগ অস্বীকৃতিমূলক দোষ? কখন ঘটে? যখন এই ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম লঙ্ঘন করে। ক্লিয়ার হয়ে গেল? তো এই দুটা হচ্ছে নিয়ম, প্রাকল্পিক আর বৈকল্পিকের ন্যায় নিয়ম। তার মানে এরকম আকার হলে অবৈধ। ক্লিয়ার? এবার চলো আরেকটা নিয়ম, বৈকল্পিক ন্যায়। এই যে বৈকল্পিক ন্যায়, বৈকল্পিক ন্যায়ের একটাই নিয়ম আছে। বৈকল্পিক ন্যায় কি? যে মিশ্রণের প্রধান হেতুবাক্যটি বা প্রধান হেতুবাক্যটি বা প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন এবং অপ্রধান হেতুবাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। ক্লিয়ার হয়ে গেল? বৈকল্পিক ন্যায় কিন্তু এটার হতে প্রধান লাইনটা হবে বৈকল্পিক বচন, অপ্রধান এবং সিদ্ধান্ত দুটাই নিরপেক্ষ বচন, এটা বৈকল্পিক ন্যায় বলে। ঠিক আছে? এটার উদাহরণটা ভালো করে দেখো, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, এখানে হচ্ছে হয় অথবা থাকবে। কেন? বৈকল্পিক, যেহেতু এটা হয় অথবা, তাহলে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে। এটার নিয়মটা কি? এটার নিয়ম হচ্ছে বৈকল্পিক নেই, এখানে যে কোনো একটা অস্বীকার করতে হবে, তারপর স্বীকার করতে হবে, যে কোনো। এটা পূর্বক অনুগ কোনো ফিক্স নেই, কারণ এখানে হয় যদি তবে নেই, যে কোনো, এগুলোকে বিকল্প বলা হয়। যে কোনো একটা, মোট কথা দ্বিতীয় লাইনে অস্বীকার করতে হবে, অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করতে হবে, তারপর বাকি যেটা থাকবে সেটা এখানে স্বীকার করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এটা নিয়ম।
আকারটা পি অথবা কিউ, যে কোনো একটাকে অস্বীকার করতে হবে। কিউ নয় বা পি নয় যাই বলো, তারপর পিটা এখানে অপরটা এখানে বলতে হবে, এটা নিয়ম। পি ভেল কিউ নট পি অতএব কিউ, মানে প্রধানাস্ত্র বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্ত, এটা হচ্ছে নিয়ম। এটাই হচ্ছে বৈকল্পিক ন্যায়ের নিয়ম, মানে বৈকল্পিক ন্যায়টা। কিন্তু এর একটাই নিয়ম আছে, চলো ভালো করে দেখো। এই যে বৈকল্পিক ন্যায়টা আর বৈকল্পিক ন্যায় নিয়মটা একই। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের এর বৈধতার নিয়মটা একই। যেমন প্রাকল্পিক ন্যায়ের দুটো নিয়ম ছিল, এই বৈকল্পিক ন্যায়টা আর বৈকল্পিক ন্যায়ের বৈধতার বিচার নিয়মটা একই নিয়ম। ভালো করে দেখো, প্রধানাস্ত্র বাক্যে যে কোনো একটা বিকল্পকে অপ্রধানাস্ত্র বাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়, এটা নিয়ম। মানে যে কোনো একটা বিকল্পকে, সেটা পূর্বগ অনুগ বলে এখানে কোনো কথা নেই, যে কোনো একটা বিকল্পকে দ্বিতীয় লাইনে নাবাচক বলতে হবে, তৃতীয় লাইনে অপরটা যেটা বাকি থাকবে সেটা সিদ্ধান্তে বলতে হবে। তো ভালো করে দেখো, এই যে প্রধানাস্ত্র বাক্য হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে, তাই হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে, দ্বিতীয় লাইনে বলতে হবে যে কোনো একটা নাবাচক বলতে হবে, অস্বীকার করতে হবে। সেটা রাম ভাত খাবে নাও বলতে পারো, রাম রুটি খাবে না সেটাও বলতে পারো, যে কোনো একটা নাবাচক বলতে হবে, আর যেটা বাকি থাকবে সেটা এখানে বলতে হবে। তাহলে হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে, তার রাম দ্বিতীয় লাইনে রাম ভাত খাবে না, তার মানে এটা তুমি বললে, তাহলে বাকি থাকলো কি, এটা সিদ্ধান্তে বলতে রাম রুটি খাবে। তাহলে এটাই হচ্ছে নিয়ম, এইটাই হচ্ছে বৈকল্পিক ন্যায়ের নিয়ম, বৈধতার নিয়ম, বৈধতা বিচার নিয়ম। নিয়মটা পালন করলো, তাহলে এটা বৈধ। এবার আকারটা কি, যে আকারটা দেখো পি অথবা কিউ, তা যে কোনো একটা অস্বীকার করতে হবে, দ্বিতীয় লাইনে পি নয় বা কিউ নয় যাই বলো, যেটা বলবে তার উপর যেটা বাকি থাকবে সেটা সিদ্ধান্ত। তার মানে পি নয়, তার মানে কিউ এখান থেকে এটা নিয়ম পালন করলো। পি ভেল কিউ, হয় অথবাটাকে ভেল, হয় অথবার চিহ্নটা হচ্ছে বৈকল্পিক নেয়, এই জন্য হয় অথবাটা হচ্ছে বৈকল্পিক নেয়, ঠিক আছে, এর চিহ্নটা হচ্ছে ভেলের। তো ভেল, পি ভেল কিউ, তার নট পি, মানে যে কোনো একটা অস্বীকার করছে দ্বিতীয় লাইনে, অপর যেটা বাকি থাকলো সেটা সিদ্ধান্তে স্বীকার করলো, তার মানে এটা হচ্ছে নিয়ম। আর এই নিয়মটার নাম কি, ডিএস। এই নিয়ম যে আকারটা, এটার নাম হচ্ছে ডিএস। যেমন এমপি হচ্ছে গঠনমূলকের এমপি নিয়ম আকারটা, যেমন এমটি, যেমন দ্বিতীয় নিয়মের আকারটা প্রাকল্পিক ন্যায়ের ধ্বংসমূলকের, ঠিক তেমনি বৈকল্পিক ন্যায়ের আকারটা যেটা নিয়মটা, ওই নিয়মের আকারটার নাম হচ্ছে ডিএস, মানে ডিসজাংটিভ সিলোজিজম। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? তো এইটা হচ্ছে নিয়ম। এইটা এবার অস্বীকার করলে কি দোষ হবে? তাহলে বৈকল্পিক ন্যায়ের একটা নিয়ম, এটাকে অস্বীকার করলে কি দোষ হবে ভালো করে দেখো। এই যে নিয়ম বিকল্প কি, বিকল্প স্বীকারজনিত দোষ, মানে অস্বীকার করতে হবে, নিয়ম অস্বীকার, কিন্তু যদি নিয়মটা লঙ্ঘন করে তাহলে কি হবে, বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিগণ দোষ। যেমন ভালো করে দেখো, হয় প্লেটো একজন রাজা অথবা প্লেটো একজন দার্শনিক। তাহলে দ্বিতীয় লাইনে কি, প্লেটো একজন দার্শনিক, এখানে নিয়ম অনুযায়ী কি ছিল, এখানে নাবাচক বলতে হতো প্লেটো একজন দার্শনিক নয় বলতে হতো। তারপর সিদ্ধান্তে কি বলতে হতো, প্লেটো একজন রাজা বলতে হতো। ঠিক আছে, তো এখানে বলা হয়নি, নাবাচকটা এখানে বলা হয়নি, তার মানে এখানে হ্যাবাচক বলা হয়েছে, এখানে নাবাচক বলা হয়েছে। তো নাবাচক আর হ্যাবাচক বিষয় সেটা না, বিষয় হচ্ছে প্রধানাস্ত্র বাক্যের যেই বিকল্প যেটা থাকবে সেইটাকে এখানে অস্বীকার করতে হবে, আর অপর বিকল্পকে এখানে স্বীকার, এটাই হচ্ছে নিয়ম। তো হয় প্লেটো একজন রাজা অথবা প্লেটো একজন দার্শনিক, তাহলে এটার মধ্যে যে কোনো একটাকে নাবাচক বলতে হবে এখানে, তো বলেনি, তার মানে এখানে যা আছে তাই বলেছে, আর সিদ্ধান্তে নাবাচক বলেছে, এই জন্য এটা অস্বীকার করলো। মানে কি, আগে স্বীকার করলো, কি স্বীকার করলো, যে কোনো একটা বিকল্পকে স্বীকার করলো, এই জন্য যেহেতু স্বীকার করলো এই জন্য বিকল্প স্বীকারজনিত দোষ, যেহেতু স্বীকার করলো। নিয়ম কি ছিল, নিয়ম ছিল আগে অস্বীকার করতে হবে। এই যে নিয়ম কি ছিল, যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করতে হবে। এই যে হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে, যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হবে, অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, এটা নিয়ম ছিল। আর এই নিয়মের আকারটা ছিল এই যে এরকম, এই জন্য এটা নিয়মটা বলে ডিএস। তার মানে এই নিয়মটা পালন করলো না, এটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ। এই যে প্রথমে বলেই দেওয়া হয়েছে বিকল্প স্বীকারজনিত দোষ নিয়ম লঙ্ঘন করলে এই নিয়মের ক্ষেত্রে। আর এটার আকারটা কি একইভাবে, যেমন তার মানে এই আকারটা অবৈধ, হয় পি অথবা কিউ। এই যে কিউ বলেছে, পি নয়, মানে হয় এখানে নয় বলতে হতো, কিন্তু তার মানে এটা বিকল্প স্বীকারজনিত দোষের আকার, যে দোষটা হলো এটার আকার, এটা একই পি ভেল কিউ। এখানে যদি স্বীকার করে সিদ্ধান্তে অস্বীকার করে, মানে তাহলে এটা কিন্তু আকারটা হচ্ছে অবৈধ, যেখানে লিখেছি অবৈধ হয়ে গেল। কিন্তু এছাড়াও বৈকল্পিক ন্যায়ের আরেকটা নিয়ে আছে, যেটা ব্যতিক্রম, যেটা কি নিয়ম পালন না করলেও বৈধ হয়। এই যে ব্যতিক্রম অথবা শব্দটি দুটি অর্থ, একটা হচ্ছে শিথিল অর্থ, একটা সবল অর্থ। শিথিলটা মানে কি অবিসংবাদী, আর সবলটা মানে কি বিসংবাদী। হ্যাঁ, তো এই যে বিসংবাদী মানে সবল অর্থে নিয়ম পালন না করলেও বৈধ, মানে বিসংবাদী যেটা, হ্যাঁ বিসংবাদী অর্থে, বিসংবাদী এই যে বিসংবাদী সবল অর্থে নিয়ম পালন না করলেও বৈধ।
যেমন মানুষটি জীবিত অথবা মৃত, মানুষটি জীবিত, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এখানে কি, এখানে নিয়ম, এই ক্ষেত্রে নিয়ম পালন না করলেও বৈধ। মানুষটি জীবিত অথবা মৃত কোন অর্থে, যে বিসংবাদী অর্থে, বিসংবাদী মানে কি সবল অর্থে, মানুষটি জীবিত অথবা মৃত। দ্বিতীয় লাইনে কি বলছে, মানুষটি জীবিত, সিদ্ধান্তে কি বলেছে মানুষটি মৃত নয়। তো এক্ষেত্রে নিয়ম ছিল এখানে নাবাচক বলতো, এখানে সিদ্ধান্তে হ্যাবাচক বলতো, কিন্তু এইরকম কথার ক্ষেত্রে নিয়ম পালন না করলেও বৈধ। আমি প্রথমেই বলে দিয়েছি অথবা শব্দটি দুটি অর্থ, একটা শিথিল অর্থ, একটা সবল অর্থ। শিথিল মানে অবিসংবাদী, আর সবল মানে বিসংবাদী। মানে কোন অর্থে তাহলে, এই বিসংবাদী অর্থে, মানে সবল অর্থে নিয়ম পালন না করলেও বৈধ। কোন ধরনের কথা, এই ধরনের। মানুষটি জীবিত অথবা মৃত, কারণ এই দুইটা শব্দ একই সঙ্গে শব্দ সত্য হতে পারে না, পরস্পরের বিরুদ্ধ। মানুষ জীবিত আর মৃত দুজন কি একসঙ্গে হতে পারে? হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে নিয়ম, এই সমস্ত শব্দের ক্ষেত্রে নিয়ম পালন না করলেও বৈধ। যেমন এখানে হিসাব মতো এখানে অস্বীকার করতে হতো, আর অপরদিকে মৃত, এই যে মানুষ মৃত নয় এই কথাটাকে এখানে বলতো, আর মানুষটি জীবিত এখানে কথা বলতে হতো, তাহলে নিয়মটা বৈধ হতো। কিন্তু এই ক্ষেত্রে কেন, যেহেতু এই যে মানুষটি জীবিত অমৃত এই ধরনের শব্দের ক্ষেত্রে দুইটা যেহেতু পরস্পর বিরুদ্ধ, এই ধরনের, এটাকে কি বলে, এটাকে বলে বিসংবাদী অর্থে, এই ধরনের অর্থে নিয়ম পালন না করলেও বৈধ। ক্লিয়ার করো। আরেকটা উদাহরণ ভালো করে দেখো, দুটো উদাহরণ দিয়েছি, হয় রাম কলকাতায় অথবা রাম দিল্লিতে। তো কলকাতা আর দিল্লিতে একই ব্যক্তি দুই জায়গায় থাকতে পারে? তাহলে দ্বিতীয় লাইনে বলা হয়েছে রাম দিল্লিতে আছে, অথবা রাম কলকাতা নেই। হিসাব মতো এই কলকাতা নেই কথাটা এখানে বলা উচিত ছিল, আর রাম দিল্লিতে এখানে বলা উচিত ছিল, কিন্তু নিয়ম পালন করেনি, কিন্তু তাও বৈধ, যে এটা বৈধ, এটা বৈধ। আশা করি বৈকল্পিক নিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এবার বাকি ক্লাসগুলো করো জলের মতো ক্লিয়ার। আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না, আমি সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি, কেউ আটকাতে। এইভাবে প্রত্যেকটা ক্লাস করো। ফিলোসফিতে 100% রেজাল্ট গ্যারেন্টি। প্রকৃতপক্ষে ফিলোসফিতে রেজাল্ট করতে হলে আমার এই টিউশন ছাড়া কোনো গতি নেই। আশা করি তোমরা প্রমাণ পেয়ে যাচ্ছ ক্লাসগুলো করলে। আর এখন যদি না ক্লাস করো, প্লেলিস্টে যাও, টিউশন কাকে বলে, তাও ফ্রি টিউশন, এই ক্লাস বুঝতে পারবে। ঠিক আছে, প্লিজ শেয়ার যাদের টিউশন দরকার।